একটা সময় ছিল যখন $1 সমান সমান 4 থেকে 5 টাকা। আজ সেটা নামতে নামতে $1 সমান 96 টাকা হয়ে গেছে। এর পেছনে কি সত্যি ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ থেকে খারাপ জায়গায় এসে গেছে, নাকি বিশ্বে বাণিজ্যে ভারতবর্ষ পিছিয়ে রয়েছে? আজ কেন এত নিচে রুপি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আপনাদের কাছে একটি অনুরোধ রইবে, এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। আজ ভারতবর্ষের টাকার দাম ডলারের এগেনস্টে প্রায় 96 টাকায় পৌঁছে গেছে, এবং এই রকমভাবেই যদি টাকার অবমূল্যায়ন হতে থাকে তাহলে হয়তো আগামী দিনে টাকা ডলারের এগেনস্টে 100 টাকায় গিয়ে পৌঁছাবে। টাকার এত অধঃপতনের মূল কারণটা কি? আমাদের কাছে যতটুকু মনে হয়েছে এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এক একটি কারণ আজকে বিশ্লেষণ করছি। প্রথম নম্বর কারণ হচ্ছে আমাদের বাণিজ্যিক ঘাটতি। বাণিজ্যিক ঘাটতিটা কি? আজকে আমরা আমাদের দেশের জিনিস বিদেশে বিক্রি করার থেকে বেশি আমরা বিদেশ থেকে জিনিস আমদানি করছি। আজকে ধরুন, আমরা যদি বিদেশ থেকে কোনো জিনিস কিনি, সেটাকে আমাদের ডলারের মাধ্যম দিয়ে কিনতে হয়। আর আমরা আমাদের দেশ থেকে যদি কোনো জিনিস বিদেশে বিক্রি করি, তাহলে যে দেশকে বিক্রি করব সেই দেশ আমাদের জিনিসটাকে ডলারের মাধ্যমে কিনবে। যার ফলে কি হবে? আমার দেশের ডলারের আমদানি বাড়বে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে একটু অন্য। আমরা বিদেশ থেকে সবচেয়ে বেশি জিনিস কিনছি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্রুড অয়েল, অর্থাৎ তেল। আমাদের দেশের চাহিদার প্রায় 80% তেল আমরা বিদেশ থেকে কিনি। এবং আর একটা জিনিস যেটা আমরা সবচেয়ে বেশি কিনি সেটা হচ্ছে সোনা, রূপো, বিশেষ করে অর্নামেন্টস। এই জিনিস যখন আমরা বিদেশ থেকে কিনি, এটা কিনতে আমাদেরকে সেই দেশকে ডলারে পেমেন্ট করতে হয়, যার ফলে আমাদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে চাপ পড়ে। এবং আপনারা রিসেন্ট দেখেইছেন যে ইরান এবং আমেরিকার যুদ্ধে কার্যত হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, এবং ভারতকে তার দেশের তেলের যোগান ঠিকঠাক রাখবার জন্য বিভিন্ন দেশ থেকে ঘুরপথ দিয়ে তেল জোগাড় করতে হচ্ছে, যার ফলে তেলের খরচা বেশি। এই খরচাটা আমরা পে করছি কি দিয়ে? ডলার দিয়ে। উদাহরণস্বরূপ আপনাদের কাছে একটা জিনিস জানাই। ধরুন, যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা 1 ব্যারেল তেল কিনতাম $1। এখন যুদ্ধের সময় বা যুদ্ধ চলাকালীন অবস্থায় সেই 1 ব্যারেল তেল আমরা কিনছি $3। যার ফলে আমাদের যে বৈদেশিক যে মুদ্রা ভাণ্ডার, সেই মুদ্রা ভাণ্ডারের প্রভাব পড়ছে, যার ফলে ডলারের দাম বাড়ছে, রুপির দাম কমছে। এটি একটি কারণ। দ্বিতীয় কারণ, যখন গোটা বিশ্বে যুদ্ধ পরিস্থিতি চলে, তখন বৈদেশিক বিনিয়োগকারী যারা আমাদের দেশের উপর বিনিয়োগ করে, বিভিন্ন মার্কেট বা শেয়ারে যারা বিনিয়োগ করে, যখন এই যুদ্ধকালীন পরিস্থিতি চলে বিশ্বে, তখন বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে সুরক্ষিত জায়গা দুটো হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে মেটাল, আর একটা হচ্ছে ডলার। যার ফলে বৈদেশিক বিনিয়োগকারীরা আমার দেশের তাদের শেয়ার বিক্রি করে সেই টাকাটাকে ডলারে কনভার্ট করে নিয়ে গিয়ে তারা মেটাল বা ডলারে ইনভেস্ট করছে, যার ফলে কি আমার দেশে ফরেন রিজার্ভে ঘাটতি পড়ছে। 3 নম্বর আরেকটা কারণ হতে পারে, সেটি হচ্ছে আমেরিকার যে ন্যাশনাল ব্যাংক আছে, আমাদের দেশে যেরকম ন্যাশনাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমেরিকান যে ন্যাশনাল ব্যাংক আছে, সেই ন্যাশনাল ব্যাংক যখন তাদের সুদ বৃদ্ধি করে, তখন অটোমেটিকলি গোটা বিশ্বের কাছে এই বার্তা গিয়ে পৌঁছায় যে আমেরিকার ন্যাশনাল ব্যাংক যখন সুদ বৃদ্ধি করেছে, তার ফলে আমার টাকা এখন সবচেয়ে সেফ আমেরিকার বন্ডে বা আমেরিকার ডলারে আমরা সেই টাকাটাকে ইনভেস্ট করব।
তার ফলে আমার দেশ থেকে মানে আমার দেশ থেকে রুপি ডলারে কনভার্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, যার ফলে আমার দেশের কিন্তু টাকার দাম কমছে, ডলারের দাম বাড়ছে। এই কারণগুলো। এবার এইখান থেকে দাঁড়িয়ে কি আমাদের কাছে কোনো সলিউশন নেই এই ডলারের বা এই রুপির যে অবমূল্যায়ন হচ্ছে তাকে আটকানোর? হ্যাঁ, সলিউশন আছে। রিজার্ভ ব্যাংক তা আমাদের যে ফরেন রিজার্ভ আছে সেই ফরেন রিজার্ভ থেকে ডলার বিক্রি করে রুপি কিনতে পারে। অর্থাৎ আমরা আমাদের ডলারকে বিক্রি করে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে রুপি কিনলাম, যার মানে আমার দেশের রুপির চাহিদা বাড়লো। এটা কাকতালীয়ভাবে বাড়ানো হয় বা এটাকে সাময়িক বাড়ানো বলে। এর ফলে রুপির চাহিদা সাময়িক বাড়ে, যার জন্য হয়তো রুপির দাম কিছুটা বৃদ্ধি হয়, কিন্তু এটা সাময়িক। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সবার প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে দেশীয় উৎপাদনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের চাহিদা থাকবে আমরা দেশীয় উৎপাদনের জিনিস কিনি, বাইরের জিনিস যতটা সম্ভব কিনবো না। এবার বাইরে থেকে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসগুলো আমদানি করতে হয় তার মধ্যে একটা ক্রুড অয়েল, গোল্ড, মেটাল, গোল্ড, সিলভার এবং কিছু ইলেকট্রনিক গুডস। এখন আমাদের যেটা সবচেয়ে বড় চাহিদা যে আমরা এই তেলের বিকল্প কি? সোলার এনার্জি। আমাদেরকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা সোলার এনার্জিতে। আমরা যত বেশি সোলার এনার্জির উপর ফোকাস করতে পারবো, তত আমাদের বৈদেশিক যে মুদ্রা ভাণ্ডার রয়েছে সেই মুদ্রা ভাণ্ডারের উপর চাপ কম পড়বে। ইভি গাড়ি ইউজ করি, প্রধানমন্ত্রী বারবার করে বলছেন। সেই দিকে আগামী দিনে যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের ফরেন রিজার্ভ কমবে না, উল্টে বাড়বে এবং আমাদের টাকার দাম ধীরে ধীরে বাড়তি হবে। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।